নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আরও একবার তোমাদের সবাইকে স্বাগত। চলছে সুলেখক ঋকপ্রসাদ বিশ্বাসের কলমে পেরু উপেন্দা সিরিজের গল্প অভিষিক্তা রহস্য, আজ অন্তিম পর্ব। শুরু করার আগে চলো এক ঝলক জেনে নেওয়া যাক প্রথম পর্বে ঠিক কী ঘটেছিল। ইরা চ্যাটার্জি বছর 25-এর অভিষিক্তা অ্যাপার্টমেন্টের বাসিন্দা একটি মিষ্টি মেয়ে। যখন একটি সম্পর্ক ভাঙার যন্ত্রণায় আচ্ছন্ন, তখনই তার জীবনে ধূমকেতুর মতো আবির্ভাব হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সোমনাথের। আর সেই সোমনাথের সঙ্গে দেখা করতে গিয়ে একদিন বিকেলেই চিরতরে হারিয়ে যায় ইরা। পরবর্তীকালে হাতের আঙুল কাটা অবস্থায় উদ্ধার হয় তার মৃতদেহ। এই পরিস্থিতিতে ক্ষুরোধার বুদ্ধিমত্তার অধিকারী পেরু আর উপেন্দার জুটি হাতে নেয় কেসটি এবং তদন্তের চাকা ঘুরতে শুরু করে। একে একে তৈরি হয় সাসপেক্ট লিস্ট, যেখানে রয়েছে সোমনাথ, ইরার মা ডিভোর্সড অদিতি, যিনি ইরার মৃত্যুর পর অঢেল সম্পত্তির অধিকারিণী হয়ে উঠেছেন, কিংবা অদিতির তথাকথিত কলেজ জীবনের বন্ধু গিরি। তালিকায় নাম রয়েছে ইরার বাবা ধৃতিমান বাবুর এবং তার বিজনেস পার্টনার রস্তগীর। ইরার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়া সুব্রত বাদ নেই এই তালিকায়। এইসব সন্দেহভাজনদের নিয়ে যখন পেরু আর উপেন্দা ক্রমশ কেসের গভীরে, তখনই হঠাৎ একদিন সকালে পেরুর মোবাইলে একটি ফোন আসে। অভিষিক্তা অ্যাপার্টমেন্টে চুরি, যেতে হবে এখনই। এরপর কি হলো জানতে হলে শুনতে থাকো লেখক ঋকপ্রসাদ বিশ্বাসের কলমে পেরু উপেন্দা সিরিজের গল্প অভিষিক্তা রহস্য, অন্তিম পর্ব। কুইক, রেডি হয়ে নাও। অভিষিক্তায় চুরি। ও মাই গড, কখন? কাল রাতে পসিবলি। অদিতি বলল জামশেদপুরে ট্যুরে গেছিল, সকালে এসে দেখে সারা ঘর ওলট পালট। চলো চলো দেখে আসি, এটা সেই চুরি না অন্য কিছু। মানিব্যাগটা পকেটে পুরে হন্তদন্ত ভাবে কোমরে জামা গুজতে গুজতে পেরু বলল, আমরা যখন অভিষিক্তাতে গিয়ে পৌঁছলাম ততক্ষণে হালতু থানার পুলিশ এক রাউন্ড এসে ঘুরে গেছে। আমরা গিয়ে দেখলাম বাইরের কোলাপসেবল গেটটা ভাঙা। সেটা সারাইয়ের লোক এসেছে। গেট সারাইয়ে তোড়জোড় চলছে। সেটা পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখলাম অদিতি দেবী সোফা সেটের উপরে বেজার মুখে গালে হাত দিয়ে বসে আছেন। মায়াদি আর তার সাথে একটি লোক। পরে জানলাম তিনি ম্যাডামের ড্রাইভার সন্তোষ। তারা দুজনে মিলে ঘর দৌড় গুছোচ্ছে। 1 মিনিট, জাস্ট রুমটা এক ঝলক দেখে আসছি। কথাটা বলে পেরু অদিতি দেবীকে ইঙ্গিতে বসে থাকতে বলে বেডরুমগুলোর দিকে হন হন করে হেঁটে গেল। বলল, এসো উপেন্দা, আমাদের এভিডেন্স ডিস্টার্ব হওয়ার আগে। সদর দরজা দিয়ে ঢুকতে প্রথমে বৈঠকখানার ঘরটা পড়ে। তার ডান দিকে জুতো রাখার তাক, নিচে কাপবোর্ড। সেদিকটায় ঘরময় জুতো ছড়ানো, দু একটা জুতোর আবার সোল নেই। পাশেই দুটো বড় ট্র্যাভেলার ব্যাগ ছুরি দিয়ে ফালি ফালি করে চেরা হয়েছে যেন। সোফা সেটেও নির্যাতনের ছাপ স্পষ্ট। ভেতরে গদি টদি সব বেরিয়ে গেছে। বেডরুম তিনটেই লণ্ডভণ্ড। বুকসেলফ, আলমারি, ক্যাবিনেট সব আছে ফেলে ওলট পালট করা। ঘরময় আসবাবপত্র, বইপত্রের স্তূপ ডাই করে রাখা। পেরু ঘুরে ঘুরে সব ভালো মতো পর্যবেক্ষণ করল। অনেকক্ষণ পরে অদিতি দেবীর সামনে এসে বলল, গদ্দরের যে অবস্থা হয়েছে তাকানো যাচ্ছে না। তা কি কি খোয়া গেল? আশ্চর্যজনকভাবে আমি সেটাই বুঝতে পারছি না। বাড়িতে টাকা পয়সা গয়নাগাটি ছিল না? ছিল, যৎসামান্য। সবই ব্যাংকের লকারে থাকে। আমার 3টে ব্যাংকে লকার রাখা আছে। প্রপার্টি ম্যাটার্স তো, বাড়িতে রাখতে সাহস পাই না, তাই আগে থেকে ব্যবস্থা করা আছে। তাহলে বলছেন যে চোর এসে কিছুই চুরি করেননি? সম্ভবত না, অথবা কেউ আমার সাথে খুব বিশ্রী একটা খেলা খেলছে। এমন কেউ আছে যে খেলবে? আছে, বুঝতে পারছেন না? সুব্রত বলছেন, আপনার এক্স কুক, চুরি ধরিয়ে দেওয়ার প্রতিশোধ? ঠিক তাই। কিছুই যখন হাতে লাগেনি, তখন ম্যাডামকে একটু হ্যারাস করা যাক। সুব্রত জেল থেকে ছাড়া পেয়েছে বটে, কিন্তু জামিনে। এ অবস্থায় ও কি আবার চুরির মতো সামান্য অপরাধ করবে? আচ্ছা, পুলিশ কি বলল? ওরা কিছুই বলে না। যদি মালদার পার্টি হয়, কখনো কখনো তাদের ফেভারে কিছু কথা বলে। এসে ঘুরে গেছে, একটা জিডি হবে বলে গেছে। পেরু এবার আমার দিকে ঘুরে বলল,
চলো একবারটি নিচ থেকে ঘুরে আসি। অদিতিদের ফ্ল্যাটটা 5 তলায়, পুরো বিল্ডিংটা G+8। নিচে গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই প্রায় কার পার্কিং লট। শুধু মধ্যেখানে 3টে ছোট ঘর আছে। একটাতে থাকে এই ফ্ল্যাটের সিকিউরিটি, অন্যটায় লিফটম্যান, যেটা সবসময় তালা বন্ধ থাকে। আর বহুকাল হলো এই ফ্ল্যাটের স্থায়ী লিফটম্যান নেই। টুকটাক প্রয়োজন পড়লে সিকিউরিটিকেই ডেকে নেওয়া হয়। আর আছে একদম ডান দিকে একটা রেস্ট রুম, সেটা বর্তমানে বেশ কয়েক মাস ধরে অদিতি দেবীর ড্রাইভার সন্তোষ থাকছে। নিচে জিজ্ঞাসাবাদ করে যা জানতে পারলাম, ম্যাডাম একরকম সোসাইটিতে বলে টোলে একটা মাসিক চুক্তির ভিত্তিতে সন্তোষের পাকাপাকি থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সে টুকটাক বাড়ির কাজও করে, খাবার, দোকান, বাজারহাট সবই প্রয়োজন পড়লে সন্তোষ ব্যবস্থা করে। খুবই আস্থাভাজন আর কি। সিকিউরিটি রতনকে জিজ্ঞেস করে যা জানা গেল, মোট 3 জন সিকিউরিটি আছে, সবাই 24 ঘন্টা করে ডিউটি করে। ফ্ল্যাটে সিসিটিভির ব্যবস্থা আছে, সেই ফুটেজ দেখে যা পাওয়া গেল। আর সিকিউরিটির জবানবন্দিতে এই কজন বাইরের লোক কাল ফ্ল্যাটে ঢুকেছিল। একজন আমাজনের ডেলিভারি বয়, 3 তলায় মিস্টার ব্যানার্জির ফ্ল্যাটে, 2 তলায় মিস্টার সামন্তর অ্যাসিস্ট্যান্ট মিস্টার কে রয়, ভিজিটারের খাতায় সই রয়েছে। 2 জন শিল কাটা মিস্ত্রি রাতের দিকে এসেছিল। কাজের লোকেরা নিয়মিত যারা আসে, পেপারওয়ালা নিয়মিত আসে। জোম্যাটো ফুড ডেলিভারি, 8 তলায় মিস্টার শ্যান্নালের ফ্ল্যাটের অর্ডার ছিল। একজন মহিলা চাঁদা সংগ্রাহক হরিসভা সংগঠনের। ব্যাস। সিকিউরিটিকে আমি প্রশ্ন করলাম, রাতে ঘুমাও না ডিউটি করো? ঘুমাই না স্যার, ভালোভাবেই ডিউটি করি। করুণ স্বরে সিকিউরিটি বলে উঠল। রোগা সোগা চেহারা, মুখখানা সরল, হাইট মেরে কেটে 5 ফুট 2। এরকম লোক যে কাকে সিকিউরিটি প্রদান করতে সক্ষম হবে ভেবে হাসিই পেল। তবু তার তো পেটের দায়। আমি মুখটা যত সম্ভব গম্ভীর রেখে আবার বলে উঠলাম, যে কজনের নাম বললে তার বাইরে কেউ নেই তো? শিওর তুমি? থাকলে কিন্তু মুশকিল আছে, বলে দিলাম। স্যার আমি ওই বারতিনে একটু মোড়ের মাথায় চা খেতে গেছিলাম। পাশের বিল্ডিংয়ের ওই সিকিউরিটিকে বলা ছিল এদিকটায় চোখ রাখতে। আমাদের বোঝাবুঝি আছে স্যার। এই রাত 11টার পরে মেন গেটে তালা পড়ে যায়, আর এদিকে ওই কোলাপসেবল। পেরু হঠাৎ ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বলল, জোরালো আওয়াজ পেয়েছিল কিছু ঢোকাঢুকির? না স্যার, কোনো আওয়াজ পাইনি স্যার। তাহলে অদিতি দেবীর কোলাপসেবল ভাঙলো কিভাবে? কোনো উল্টো দিকের ফ্ল্যাটে লোক থাকে না? বন্ধ দেখলাম। মাঝে মাঝে বসাকবাবু ঘুরতে টুরতে যান, ব্যাচেলার মানুষ, প্রায়ই বাইরে কাটান। আচ্ছা, তোমার বয়ানে সিল কাটার মিস্ত্রি ঢুকেছিল বললে, সিল কাটার আওয়াজ পাওনি? পেয়েছি স্যার, সন্ধ্যার পর ঘন্টাখানেক ধরে কি বিরক্তিকর আওয়াজ। কার বাড়ি সিল কাটলো? তা তো জানি না স্যার। পেরু আমার দিকে ইঙ্গিতপূর্ণভাবে তাকিয়ে মাথাটা একবার নাড়ালো। এর মানে আমি ধরে ফেললাম, শিলকাটাটা একটা ছুতো। কারণ গেট ভাঙার আওয়াজ ঢাকার জন্যই সেই শিল নোড়ার আওয়াজ করা হচ্ছিল, শব্দটা কভার করার জন্য। তুখোর প্ল্যান বলা যায়। পেরু একটা পেন ড্রাইভে শিল কাটা লোক দুটো ফ্ল্যাটে ঢোকার ফুটেজটা নিয়ে নিল। একজনের পিঠে একটা ব্যাগ, বেশ ভারী মনে হলো, আর অন্যজনের হাতে একটা হ্যান্ডব্যাগ। বেশ কিছু লোহার যন্ত্রপাতি বহন করা হচ্ছে বোঝা যায়। ঢোকার পর বেরোনোর ফুটেজটাও খুঁজে পাওয়া গেল না। ব্যাগগুলোর সাইজ একই আছে। কি করতে তাহলে ফ্ল্যাটে ঢুকলো ওরা? পেরুকে জিজ্ঞাসা করলাম। যে কজন ফ্ল্যাটে ঢুকেছে তাদের প্রত্যেকেই একরকম খালি হাতে বেরিয়ে গেছে। কাজের লোকেদের বাদ দিয়ে শুধু কে রয় আর শিলমিস্ত্রি ছাড়া সকলেই মিনিট 10-এর মধ্যে এসে বেরিয়ে গেছে। রয়বাবুর সময়টা মিস্টার সামন্তের কাছে ভ্যালিডেট করে নিলেই হবে। পরে থাকবে শিলকাটা মিস্ত্রিরা। তাদের ফ্ল্যাটে সময় আনুমানিক 2.5 ঘন্টা, অথচ তারা খালি হাতে ফেরত গেল কেন? কিন্তু কেউ যদি ধরো সত্যি সত্যি শিল কাটিয়ে থাকে? এখনই মিক্সার গ্রাইন্ডারের যুগে কজনের বাড়িতে শিল তুমি পাবে উপেন্দা? হ্যাঁ, টেনে টুনে 15-20 মিনিটের কাজ। সিকিউরিটি ঘন্টাখানেক শিলের আওয়াজ শুনতে পেয়েছে। বাকি সময়টা কি করলো? তাহলে চোর না হয় পাওয়া গেল, কিন্তু মোটিভ? সেটাই তো ভাবিয়ে তুলছে গো উপেন্দা। সন্তোষ যদি মনে করে সত্যিকারের চুরি করে মিথ্যা চুরির সাজার মূল্য উসুল করবে, তাহলে
খালি হাতে ফেরত যাবে কেন? তাহলে জামিনে মুক্ত মানে সে নিশ্চয়ই চুরির মতো সামান্য অপরাধে পুনরায় জেলে ফিরতে চাইবে না। এর বাইরে নিশ্চয়ই কিছু আছে, আর সেটাই ভাবিয়ে তুলছে। সিকিউরিটি রতন এখনো অপরাধী মুখে আমাদের দিকে তাকিয়ে আছে, যেন চুরিটা সে নিজেই করেছে। পেরু এবার আমার দিকে মুচকি হেসে ব্যাপারটা হালকা করে দিয়ে তাকে জিজ্ঞাসা করল, থানা থেকে তোমায় জিজ্ঞাসাবাদ করেছে? ডেকে পাঠায়নি? যেতে বলেছে স্যার। আজ বিকেলে আমার পরের লোক এলেই আমি দেখা করতে যাব। এখনই যেতে বলেছিল, কিন্তু আমি বললাম যে স্যার ফ্ল্যাট তো ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দাও। সন্দেহজনক কাউকে দেখলে খবর দেবে। আমার পরিচয় জানা আছে তো? পেরু একটা চিরকুট কাগজে ওর ফোন নাম্বারটা লিখে কাগজটা ওর দিকে বাড়িয়ে দিল। সকাল 12:30। রুমে ঢুকতেই বিপত্তি। নিউ আলিপুরের যে ফ্ল্যাট বাড়িতে আমরা ভাড়া নিয়েছি সেটা একতলায়। একতলা বলে ফ্ল্যাটের মালিক একতলায় সমস্ত জালনায় চৌকো চৌকো গ্রিল বসিয়েছে চুরির ভয়। রুমে ঢুকতেই দেখলাম আমাদের প্রতিবেশী পল্টন বাবু আমাদের রুমের বাইরে স্যান্ডো গেঞ্জি আর বারমুডা পরে নিজের প্রকাণ্ড ভুঁড়িটা নিয়ে কোমরে হাত দিয়ে ফ্ল্যাটের সামনের ওপেন স্পেসটায় দাঁড়িয়ে আছেন। তার দৃষ্টি আমাদের ফ্ল্যাটের একটি জালনার দিকে নিমগ্ন। সেটির কাঁচ চূর্ণ বিচূর্ণ। মিসাইল অ্যাটাক মনে হচ্ছে তো পেরুবাবু। পল্টন বাবু পেরুকে উদ্দেশ্য করে কথাটা বলল। পরে কথা বলছি বলে হন্তদন্ত হয়ে ফ্ল্যাটের চাবি খুলতে ব্যস্ত হয়ে পড়ল পেরু। ঘরে ঢুকেই বাঁ হাতে প্রথম বেডরুমটায় ঢুকেই দেখলাম মেঝে জুড়ে ভাঙা কাঁচের টুকরো। পেরুকে দেখা যাচ্ছে না। পেরু, পেরু কোথায় গেলে? হাঁকাহাঁকি করতেই খাটের তলা থেকে পেরুর প্রসারিত হাতটা বেরিয়ে এলো। পেয়েছি, এই যে। বাবারে, এ তো রীতিমতো ডেঞ্জারাস ব্যাপার। পাথর টাথর নাকি? সাবধানে পিছিয়ে যাও উপেন্দা, আমাকে বের হতে দাও। ঘরময় কাজ। আমি পা টিপে টিপে ঘরের বাইরের প্যাসেজে এসে দাঁড়ালাম। পেরু দেখলাম ততক্ষণে একখণ্ড পাথর আর তার জড়িয়ে থাকা কাগজের টুকরো ভাঁজ আলগা করে পড়া শুরু করে দিয়েছে। গলার নলি চিচিং ভাগ না করাতে চাইলে বাধ্য খোকার মতো ঘরে ফিরে যাও। অভিষিক্তা থেকে দূরে থাকো, লাস্ট ওয়ার্নিং। কাগজটা থেকে পড়ে শোনালো পেরু। পেরু, এ তো পুরো খুনের হুমকি। আচ্ছা, বিপদে পড়া গেল তো। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম, বুক ধুকপুক করা শুরু করেছে। আমার করুণ মুখের দিকে তাকিয়ে পেরু বলল, আরে উপেন্দা, টু এভরি ক্লাউড দেয়ার ইজ আ সিলভার লাইনিং। দেখতে পাচ্ছ না, আমাদের তদন্তের খোঁচায় এই কেসের মেইন পান্ডা কেমন শীতঘুম থেকে উঠে পড়েছে দেখো। এইটা হলো তার প্রথম ভুল চাল। এইবার আমাদের উল্টো দিকে বালাজি অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ জোগাড় করতে হবে। কে কে ঢুকেছিল এই দিকে। ততক্ষণে পল্টন বাবু এক প্লেটে করে নিমকি সাজিয়ে নিয়ে ঘরে ঢুকে পড়েছেন। মুখে নিমকি পুড়তে পুড়তে বললেন, কেসটা কি? কেউ বদমাইশি করলো নাকি পাওনাদার? আমি তৎক্ষণাৎ হুঁ বলে হুমকি বলতে যাচ্ছি, আমাকে হাত দিয়ে থামিয়ে পেরু বলল, সেই রকমই। দেখেছেন নাকি কিছু? একটা 4 চাকার সাথে সাথে বেরিয়ে গেল। মিসাইল লঞ্চের সময় গাড়িটা একটু স্লো চলছিল। স্ট্রেঞ্জ। 4 চাকা? ভুরু কুচকে বিড়বিড় করে কথাটা বলল পেরু। কি গাড়ি? কালার আর নাম্বার প্লেট? খেয়াল করিনি মশাই। সাদার ওপরে কালার মনে হলো। টাইম বেশিক্ষণ না, এই আধ ঘন্টা আগে। গোবিন্দা, তুমি জানলার ফ্রেমের একটা মাপ নাও আর একটা মোবাইলের পাশের কাঁচের ছবিটা তুলে বেহালা বাজারে চলে যাও। একটা মিস্ত্রি ধরে নিয়ে এসো। আমি বালাজিত অ্যাপার্টমেন্টে একবার যাই, দেখি ভিডিও ফুটেজে কিছু পাই কিনা। বলে পেরু পায়ে চটি গলিয়ে বেরিয়ে পড়ল। আমিও মিনিট 5 মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মিস্ত্রি ধরে নিয়ে এসে কাজটা শেষ করতে বেলা হয়ে গেল। আজ দুপুরবেলা পেরু আর ফিরল না, ফিরল সেই বিকেলে। এসেই হাত পা ছড়িয়ে ফ্যানটা জোরে স্পিডে চালিয়ে দিল। পেরু, বলছি, কে হুমকি দিল উদ্ধার হলো? আরে, অভিষিক্তার দিকে যেতেই তো ভয় লাগছে। মানে খুনি যদি গুলি টুলি চালিয়ে দেয়। ভিডিও ফুটেজটা কিছুদিন পরে হাতে আসবে। ওদের যে কোম্পানি ওটা বসিয়েছে ওরাই মেনটেনেন্স করতে এলে ফুটেজ দেবে। ওরা আমাকে খবর দেবে। এমনিতে ওদের ফ্ল্যাটে নাকি অনেক নিয়ম আছে, যে কেউ চাইলেই ভিডিও ফুটেজ দেখতে পারে না, প্রাইভেসির ব্যাপার আছে।
অদ্ভুত সব নিয়ম। এখন ওয়েট করা ছাড়া আর গতি নেই। এত দেরি কেন করলে? মানে আর কোথাও গেছিলে নাকি? একটা নতুন পয়েন্ট মাথায় এলো, তাই অদিতি দেবীকে ফোন করেছিলাম। জিজ্ঞেস করলাম ইরার মৃত্যুর পর ওনার বাড়িতে কোনো নতুন কর্মচারী নিয়োগ হয়েছে কিনা। উনি বললেন মায়াদি ও ড্রাইভার সন্তোষ দুজনেই নতুন। আগের ড্রাইভারের নাম ছিল শিবনাথ। ওনাকে কোনো নোটিশ ছাড়াই ড্রাইভারের চাকরি ছেড়ে দিয়ে আমতলায় নতুন পোলট্রির ব্যবসা খুলেছে। এছাড়াও গেটকিপার ওরফে সিকিউরিটি নতুন। সে নাকি আগের জন্য পারিবারিক সম্পর্কের কেউ হয়। ঠিকঠাকই তো মনে হচ্ছে। তুমি লিড কিছু পেলে? তোমার খটকা লাগলো না? কলকাতার ট্যাক্সি ড্রাইভার হঠাৎ পোলট্রি ব্যবসা শুরু করলো, তাও আমতলায়। সে এত ক্যাপিটাল কি করে পেল? তাছাড়া একটা সম্পূর্ণ আলাদা লাইনে ক্যারিয়ার শিফট করার যথোপযুক্ত কারণ কি থাকতে পারে? তদন্ত করতে হবে। চলো কাল বিকেলে আমতলায় ঘুরে আসি। ওই ঠিকানাটা অদিতি দেবী আমাকে মেসেজ করে দিয়েছে। তবে তার আগে কাল সকালে ইরার অফিসে ঢু মেরে দেখব আরও কিছু ক্লু পাওয়া যায় কিনা। বাবা, তোমার এলেম আছে পেরু। গাড়ি বিলকুল ঠিক দিকে এগোচ্ছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন টের পাচ্ছে। তবে আমতলায় ইবিজা রিপোর্টে ভালো সাউথ ইন্ডিয়ান পাওয়া যায় শুনেছি। মশলা ধোসা থেকে পুর আলাদা করা যায় না। গেলে না খাইয়ে নিশ্চয়ই তুমি ফেরাবে না। টেনশন না, টেনশন তো ছিল না, তবে ওর আগের রিলেশন নিয়ে একটু ডিপ্রেশনে ছিল। তবে ফ্র্যাঙ্কলি স্পিকিং, ও নতুন বয়ফ্রেন্ড নিয়ে সেই দুঃখ অনেকটাই কাটিয়ে উঠেছিল। আই বিলিভ স্মার্ট মেন আর নেভার শর্ট অফ ওমেন। সো আমরাই বা কেন পিছিয়ে থাকবো? পিয়ালি ব্যানার্জি ইরার অফিসে একই ক্যাবিনেট শেয়ার করেন। ইরার উল্টো দিকে বসেন। ভালো বন্ধুত্ব। এই দুটো তথ্য আমরা ওদের সিনিয়র HR মিস্টার পাকরাশির কাছ থেকে জেনেছি। ওনাকে পেরু ডিটেকটিভের কার্ডটা দেখাতেই উনি মিনিট 10 আমাদের জন্য সময় দিতে রাজি হলেন। এর মধ্যে পেরু আজ ওর প্রথম বিজনেস কার্ডের ডেলিভারি পেয়েছে। ম্যাট ফিনিশের সিলভার বর্ডার টানা কার্ডে ওর নাম, নিচে প্রাইভেট ইনভেস্টিগেটর, সাথে ফোন নাম্বার, ঠিকানা, মেল আইডি। আমাকে একটা কার্ড হাত বাড়িয়ে দিয়ে ট্যাক্সিতে যেতে যেতে বলল, তুমি ভেবো না পেরু বেশি বাবু আনা করছে। কটা কেসই বা সলভ করে, কিন্তু জানো তো এতে তদন্তের সুবিধা হয়। কার্ডটা হাতে পেলে লোকে গুরুত্ব নিয়ে প্রশ্ন শোনে। তাই জেরার ধার বাড়ানোর জন্য সে যে সত্যিকারের একজন ডিটেকটিভের সামনে বসে আছে, এই মানসিক অবস্থাটা সিমুলেট করা জরুরি। আমি পেরুর কথায় উত্তরে শুধুমাত্র বিলম্ব না করেই বললাম, চলো গোলবাড়ির মটন কষা হয়ে যাক, এটাকে সেলিব্রেট করতে। আমি কিন্তু ভাই 2 প্লেট নেব উইথ বাটার নান। পেরু পিয়ালির কথাবার্তা শুনে আমার দিকে একবার তাকালো। আমি ওর চোখের ভাষা পড়তে পারলাম, বিস্ময়ে। সে একটা পায়ের উপর অন্য পাটা আড়াআড়িভাবে তুলে নিয়ে বলল, আচ্ছা, ইরার সাথে এমন কোনো ঘটনা কি ঘটেছিল যাতে তার কারো কাছ থেকে কোনো হুমকি, কোনো প্রতিহিংসা, কোনো শত্রুতা এর ফলশ্রুতি হিসেবে জীবননাশের সম্ভাবনা তৈরি হয়েছিল? ছেলেদের কিছুই বিশ্বাস নেই। আজ যাকে ট্রাস্ট করছি কাল সেই হয়তো পিঠ পিছু মুখ মেরে বেড়াবে না, তার কোনো গ্যারেন্টি আছে? তাই আমি কাউকে ট্রাস্ট করি না। ইরা অবশ্য এরকম ছিল না। ও ছিল একটু ওই ন্যাকা ন্যাকা প্রেম টাইপ। কাউকে ভালোবাসলে তার জন্য ছাদ থেকে লাফ দিয়ে দেবে এইরকম। তাই তো আগের রিলেশনটা ছেড়েও তার পিছু ছাড়েনি। তবে ওর কোনো পসিবল ডেঞ্জার ছিল না আই বিলিভ। অন্তত আমাকে কিছু শেয়ার করেনি। কারোর সাথে শত্রুতা, অফিসের পলিটিক্স, কারোর সাথে ক্ল্যাশ? ও সেরকম নয়, একটু চুপচাপ টাইপ, সাবমিসিভ। অফিসে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছুর সাথে নিজেকে জড়াতোই না। আপনি ক বছর এই অফিসে কাজ করছেন? আর ইরার সাথে কতদিনের বন্ধুত্ব? আমি এখানে আছি 1.5 year। ইরার সাথে আমার ওই মাস 6 পরিচয়। এর মধ্যে ইরার সাথে কোনো উইয়ার্ড কিছু হয়নি, রাইট? নট অ্যাট অল। দাঁড়ান, একটা ফানি ইনসিডেন্ট হয়। বিশ্বকর্মা পুজোর পরের দিন আমি অফিসে ঢুকছি, তখন দেখি ইরা খুঁড়িয়ে খুঁড়িয়ে অফিসে ঢুকছে। আমি বললাম, কি হলো রে, তুই তো আমার টাইপ নয়, কোনো স্টোরি বানিয়ে ফেলেছিস নাকি ডেটিংয়ে? কি বললো? বললো, দ্যাট সালা, মুখে জুতো মারবো। কাল বিশ্বকর্মা পুজোতে এসেছিলাম তো, সবাই পুজোর ঘরে ছিল, মানে যে ঘরে প্রতিমা রাখা ছিল বাইরে জুতো খুলেছিল, তাই আমিও তাই করলাম।
অঞ্জলি দেওয়ার পর বাড়ি ফেরার পর খেয়াল করলাম জুতোটা পায়ে টাইট হচ্ছে। তারপর খেয়াল হলো কালো জুতোটার উপর একটা গোল্ডেন ফ্লাওয়ার, সেটা নেই। মানে আমার জুতোটা নির্ঘাত কারোর সাথে পাল্টে গেছে। একটু স্পেসিফিক বলুন, কী টাইপের জুতো? কোন হিল ব্যালেরিনা ফ্ল্যাটস টাইপ, ক্রপটারের সম্ভবত। ওর ছিল বাটা। বোঝো। তারপর সেই জুতো খুঁজে পাওয়া গেল? নো স্যার, অদ্ভুত ব্যাপার, জুতোর মালিককে পাওয়াই গেল না। আর তার কিছুদিন পরে অবশ্য ওই টেরিফিক ইনসিডেন্টটা ঘটে। আর এর মধ্যে আপনাদের অফিসে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে? না, সেরকম কিছুই মনে করতে পারছি না। আমার দুটো বয়ফ্রেন্ড চেঞ্জ হওয়া ছাড়া। অবশ্য সেটাই স্বাভাবিক কিনা জানি না। আচ্ছা, এরা যেদিন মারা যান সেদিন ওর থেকে কোনো মেসেজ, ফোন ইত্যাদি? নো স্যার, অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। গুড ডে ম্যাডাম। কার্ডে আমার মোবাইল নাম্বার আছে, কোনো অস্বাভাবিক কিছু মনে পড়লে বা নজর এলে জানাবেন। গুড ডে। আমরা সিনিয়র ম্যানেজারের ঘরে ঢুকলাম। ছোট্ট ঘর, চারিদিকে পার্টিশন ওয়াল তুলে তৈরি করা। কেটা দূরস্থ এইচআরের ঘর যেমন হয়, তবে রুমটায় আসবাবপত্র একদমই কম বলে বেশ বড় বড় লাগছে। টেবিলের উপরটায় কোনো কাগজে স্তূপ নেই, কোনো ফাইল নেই, পুরো ছিমছাম। একটা ছোট্ট ট্রেতে কিছু কাবেরী ফুল জলের উপর ভাসছে। একটা হালকা সুগন্ধ নাকে এসে ঠেকল। দেওয়ালে ঝুলছে একমাত্র একটা বাঁধানো আইএসও সার্টিফিকেট। স্মার্ট, পরিচ্ছন্নভাবে দাড়ি শেভ করা এক মধ্যবয়স্ক ভদ্রলোক আমাদেরকেও বসতে বললেন। Excuse me, I just have 5 minutes to offer. Have to attend the business call. শিওর। আপনাদের এই অফিসের কটা ফ্লোর আর কলকাতায় ব্রাঞ্চ আছে? 2 ফ্লোরের অফিস, টোটাল 150টা স্টাফ। কলকাতায় আর ব্রাঞ্চ নেই, হায়দ্রাবাদের আর মুম্বাইতেই ব্রাঞ্চ আছে, এখানকারটাই বড়। বেশ, তাহলে এই ব্রাঞ্চের সেই এমপ্লয়ীদের কি লিস্ট পাওয়া যাবে যারা গত বছর সেপ্টেম্বর থেকে ব্রাঞ্চ চেঞ্জ করেছে বা জব ছেড়েছে? শিওর, লে অফ তো হয়নি, যতই মুনলাইটিং করুক তলে তলে, তবে কয়েকজন তো এদিক ওদিক করেই। জানেন তো, এই ফিল্ডে ওটা কিন্তু খুবই ন্যাচারাল। এরা আপনাদের পুরনো স্টাফ ছিলেন, উনি রহস্যজনকভাবে খুন হলেন গত বছর। এই ব্যাপারে আপনার ওনার এমপ্লয়ির হিসেবে কাউকে সন্দেহ হয়? কারো সাথে রেষারেষি ছিল? নো আইডিয়া, নাথিং টু বি লিঙ্কড উইথ দিস অফিস, আই বিলিভ। আমরা মিনিট 5 আলোচনা সারার পর অফিসটা একবার পাক পেরে সবুজ কার্পেটে মোড়া ভিজিটার রুমের চেয়ারে এসে বসলাম। প্রায় আধ ঘন্টা পর একজন চুল পরা টেকো লম্বা লোক টাই দুলোতে দুলোতে বুটে গট গট শব্দ করতে করতে আমাদের সামনে এসে দাঁড়ালো। মিস্টার দাস? প্রশ্নটা পেরুকে উদ্দেশ্য করে করা। এমপ্লয়ি লিস্ট? ইয়েস স্যার, টোটাল 4। ওকে, থ্যাঙ্কস। লিস্টের দিকে চোখ বোলাতে বোলাতে পেরু বলল, নাম পড়ে মনে হচ্ছে একজন সাউথ ইন্ডিয়ান, বাকিরা সবাই বাঙালি। বাকিরা ছেলে, শুধু একজন মহিলা। কি বুঝলে উপেন্দা? বলে লিস্টটা আমার দিকে বাড়ি দিয়ে বলল, ডেটগুলো খেয়াল করো, যবে থেকে অফিস বন্ধ করেছে। আমি আগা পাঁচতলা ভালো করে দেখে কোনো কুল কিনারা না করতে পেরে বললাম, ছেলেরা বেশি চাকরি চেঞ্জ করে, বেশি অ্যাম্বিশাস বলছো? ফেমিনিস্ট পিয়ালি ম্যাডামকে দেখিয়ে আসবো নাকি লিস্টটা? পেরু আমার কথায় হো হো করে হেসে উঠে বলল, তোমার গোলবাড়ির মাংস আজ অধরাই রয়ে গেল উপেন্দা। ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট চোখে এটা নজর পড়লো না? কোনটা বলছো গো? কথাটা বলে আমি লিস্টটা ভালো করে পুনরায় দেখতে লাগলাম। একটু থমকে গিয়ে হাসি হাসি মুখ করে পেরু পকেট থেকে একটা লবঙ্গ টুক করে মুখে পুরে দিয়ে চিবোতে চিবোতে বলল, একমাত্র লেডিস ক্যান্ডিডেট দেখো ফাল্গুনী বোস। অফিসে বিশ্বকর্মা পুজোর পরদিন থেকেই আসা বন্ধ করেছে, আর সেই কারণেই ইলার জুতোর পুনঃপরিবর্তন আর হয়ে ওঠেনি। চলো, ওনার ফোন নম্বর আগে জোগাড় করি এইচআরের থেকে। ব্রিলিয়ান্ট। কথাটা প্রায় অস্ফুটভাবেই আবার মুখ থেকে বেরিয়ে এলো।
আমাদের ভাড়া করা সুইট সিলভার কালারের সুইফট ডিজায়ার গাড়িটা যখন জোকা পেরোচ্ছে তখনই পেরু কাউকে ফোন করলো। কি খবর? কি ইন্টারোগেশন হলো? ওপর থেকে উত্তরে গলার আওয়াজ পেয়েই চিনতে পারলাম অভিষিক্তার সিকিউরিটি গার্ড রতন যাদব। হ্যাঁ স্যার, পুলিশ যেভাবে জেরা করা শুরু করেছে মনে হচ্ছে যেন আমি চুরিটা করেছি। কি বিপদ বলুন তো স্যার। হ্যাঁ, চুরি না করলে তোমার ভয় কি আছে? ম্যাডামের কি চুরি হলো টের পাওয়া গেল? না স্যার, চোর মনে হয় বড় কোনো চুরির ধান্দায় বাড়িতে ঢুকেছিল। ম্যাডাম তো বাড়িতে টাকা পয়সা বিশেষ রাখেন না। আচ্ছা রতন, তোমার নাম তো সিকিউরিটি কোম্পানির অফিসে রেজিস্টারেও নেই, আমি খোঁজ নিয়েছি। তুমি কি অন্য কারো ডিউটি করো? সে কি? কথাটা আমি অবাক হয়ে পেরুর দিকে তাকিয়ে বললাম। পেরু আমার দিকে একটা হাতের ইশারা করে আশ্বস্ত হতে বলল। তারপর এই মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে ফোনের ওপাশ থেকে আওয়াজ এলো। আমার কাকার ডিউটি করছি স্যার, আপন কাকা বিমল যাদব। কাকার হার্ট অ্যাটাক হয়েছে তো, তাই কিছুদিন ডিউটি থেকে রেস্ট দরকার। ম্যাডাম জানেন? কাকার মোবাইল নাম্বার চাই, আমাকে মেসেজ করে দাও। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি করে দিচ্ছি। মিনিট দুয়েক বাদে পেরুর হাত থেকে মোবাইলটা নিয়ে আমি ওই নম্বরে ফোন করতেই স্বয়ংক্রিয় উত্তর এলো, ফোন সুইচড অফ। পেরু বলল, আরও একটা রহস্যময় চরিত্র বাড়ল। আমরা আধ ঘন্টার মধ্যেই আমতলা পৌঁছে গেলাম। বিষ্ণুপুর থানা পেরিয়ে আমতলা মোড় থেকে বাঁদিকে গাড়িটা ঘুরতেই একটা চায়ের স্টলের সামনে গাড়িটা দাঁড় করিয়ে পেরু চাওয়ালাকে প্রশ্ন করল, নিউ হ্যাপি পোল্ট্রি কোন দিকে ভাই? ছেলেটি আমাদের দিকে তাকিয়ে বলল, আর কিছু ঠিকানা দিয়েছে? শিবশক্তি ক্লাবের কাছে। এখান থেকে মিনিট 3 সোজা বারুইপুর রোড গেলে একটা চৌমাথা পড়বে, ওখান থেকে ডান দিকে সোজা মিনিট 2 পরেই শিবশক্তি ক্লাব। থ্যাঙ্কস। কথাটা বলেই পেরু রোদ চশমাটা চোখের উপর গলিয়ে নিল। মিনিট 10 এদিক ওদিক খোঁজ খবর করতে করতে আমরা হাত পাঁচেক সরু একটা পিচ রাস্তা, একটা ইটের হাঁটা পথ পেরিয়ে বিঘে খানেক আমবন মাঠঘাট পেরিয়ে একটা ছাউনি ঘেরা স্থানে এসে পৌঁছলাম। একটা প্রকাণ্ড নেটের বেষ্টনী করা ঘরে বিভিন্ন স্থানে উল্টোনো টেবিল ল্যাম্পের মতো লাল রঙের ফিডিং ট্রে ঝুলছে, সাথে কিছু বাল্ব ফিট করার জন্য ছাউনি দেওয়া হোল্ডার, যদিও তার সংখ্যাটা তুলনামূলক কম। তারই নিচে পিলপিল করছে অজস্র ছোট মাঝারি সাইজের পোলট্রি মুরগির ছানা, সব সাদা রঙের। কিচকিচ শব্দ হচ্ছে, আর ঠিক তখনই একটা বিশ্রী বোটকা গন্ধ নাকে এসে লাগলো, আর তার তীব্রতায় আমি আমার কৌতূহল চেপে রেখে হাতখানেক পিছিয়ে গেলাম। এদিকে চলে এসো। দেখি পেরু মাথা নিচু করে একটা ঢাউস সাইজের কাত হয়ে থাকা কলা পাতার নিচ দিয়ে মাথা গলিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটু দূরে লুঙ্গি পরা খালি গায়ে একটা লোক পুকুর পাড়ে বসে আছে। সে একটা খালি বালতিতে কিছু মেশাচ্ছে। সামনে একটা মাথা খোলা আধ গোটানো বস্তা, সম্ভবত মুরগির খাবার। আপনি শিবনাথবাবু তো? পেরু ওর সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। তা আপনি ফোন করেছিলেন নাকি? হ্যাঁ। পেরু সংক্ষেপে নিজের পরিচয়টা দিয়ে বেশ সাহেবী কায়দায় জিজ্ঞাসা করল, আপনি তো অভিষেক অ্যাপার্টমেন্টে ভালোই ছিলেন, হঠাৎ চাকরি ছাড়লেন কেন? আর ভালো লাগছিল না, তাই ছেড়ে দিলাম। এখন আমি আবার ছোট্ট ব্যবসা নিয়ে ভালোই আছি। কলকাতায় ছন্ন ছাড়া লাইফ আর ভালো লাগছিল না, হাই সোসাইটির নোকরাবাজি। পোলট্রি ফার্ম গড়ে তুলতে তো ভালোই টাকা লাগে, হঠাৎ এত ক্যাপিটাল পেলেন কোথা থেকে? আপনাকে তা বলতে যাব কেন, আমি যেখান থেকে পাই। আপনার কি? শিবনাথ যেন হাই হাই করে উঠল। অযথা উত্তেজিত হবেন না শিবনাথবাবু, এতে হার্টের উপর চাপ পড়ে, তাছাড়া পুলিশের ঝামেলা বাড়বে। আমরা আপনার সহযোগিতা চাই, সহযোগিতা করুন। একটু থতমত খেয়ে শিবনাথ বলল, লটারি? কোন লটারি? আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে? কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আর প্যান নাম্বার দিন জলদি, আমাদের তারা আছে। প্রায় আধ ঘন্টা পরে আমরা শিবনাথের বাড়ির চাতালে টিমটিমে 60 পাওয়ার বাল্বের আলোয় দাঁড়িয়ে এই সকল নথিপত্রের যখন মোবাইলে ছবি তোলা শেষ করলাম, তখন প্রায় সন্ধ্যা নেমে গেছে। ফেরার পথে পেরু সেই ছবিগুলো হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করে একজনকে ফোন করল। ওই ব্যাংক অ্যাকাউন্টে কোনো বড় অ্যামাউন্ট ট্রান্সফার হচ্ছে কিনা বছর খানিকের মধ্যে জানাও তো। এরপর আমতলায় বিশ্বনাথ লটারি সেন্টারে গিয়ে আমরা খোঁজ নিলাম।
শিবনাথ বাবুর নামে সত্যি লাখ তিনেকের লটারি লেগেছিল কিনা। শিবনাথ ওই লটারি সেন্টারের নামই বলেছিল। পেরু সিগারেট কিনতে মোড়ের মাথায় নেমে গেছিল। মিনিট 10 পর লটারি দোকানের কাউন্টারের লোকটা একটা বড় পিচবোর্ডে ক্যাম্পে আটকানো কিছু ছাপা কাগজ ঘেঁটে বলল, শিবনাথ কেন? এই চত্বরে কোনো নাথেরই এত বড় অ্যাকাউন্ট বছর খানিকের মধ্যে লাগেনি। অস্থির এক মাছ ব্যবসায়ী লেগেছিল, তাও ওই লাখখানিকের মতো। ব্যাপারটা পেরুকে বলতেই একটা সিগারেট ধরিয়ে বলল, কেসটা মিলে যাচ্ছে। আমার সোর্স বলছে ওর অ্যাকাউন্টে নাকি লাখ তিনেক আরটিজিএস হয়েছে এয়ারটেল মানির মাধ্যমে। ছোট ছোট ট্রানজাকশন, যাতে সোর্স প্যান নম্বর অ্যাকাউন্ট নম্বর না ট্র্যাক করা যায়। ফেরার পথে সাউথ ইন্ডিয়ান খেয়ে আমি আর পেরু আমতলা থেকে মিনিট 5 দূরে বিষ্ণুপুরের একটু আগেই একটা চায়ের দোকান দেখে গাড়ি দাঁড় করিয়েছিলাম। দুজনে গাড়ির বনেটে হেলান দিয়ে চায়ে বেশ সুখেই চুমুক দিচ্ছিলাম। তখনই হাইরোডের পাশের গ্রাম্য মাঠের ধার থেকে বেশ ফুরফুরে হাওয়া বইছিল। যদিও ততক্ষণে ঘুটঘুটে অন্ধকার নেমে গেছে, আর রাস্তার পাশে নয়নজুলির খাদ, আর সেদিকে তাকিয়ে পেরু কিসব ভাবছিল। বহমান জলের হালকা কুলকুল শব্দ কানে এসে পৌঁছচ্ছিল। উদ্দাম হাওয়া খেতে খেতে পেরুকে উদ্দেশ্য করেই বললাম, হাইলি সাসপিসাস। আমরা পুলিশ হলে শিবনাথকে কাস্টডিতে নিয়ে চেপে ধরলেই সব সুরসুর করে বেরিয়ে পড়তো। পেছনে কিছু চক্রান্ত আছে কিনা আর কি। আমরা তো পুলিশ নই উপেন্দা। এখনো পর্যন্ত যা ইনফরমেশন পাওয়া গেছে এতে শিবনাথ কোনোভাবে কেসটা জড়িত থাকলে আশ্চর্য হব না। তবে বাকি লুপগুলো ক্লোজ করতে হবে। ফাল্গুনী বোস আমাদের রুমে মিসাইল পাঠানোর হুমকিদাতা। অদিতি দেবীর বাবার আরও কোনো উইল আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সোমনাথের ফেসবুক পেজ হ্যাক করলো কে? অদিতি দেবীর বয়ফ্রেন্ড মিস্টার গিরিরও কিন্তু মোটিভ আছে। বাড়িতে চুরি আর সুব্রত একটা ফ্যাক্টর। আর বাড়িতে ভ্যালুয়েবল কিছু না পেয়েই হয়তো সোফা সেট কাটাকুটি করেছে। আমার শব্দটা সম্পূর্ণ হলো না, তার আগেই দেখি পেরু আমাকে 2 হাতে ধরে ওর দিকে একটা হ্যাচকা টান মারল, আর আমি বেসামাল হয়ে ছিটকে ওকে নিয়ে পাশে নয়নজুলিতে গিয়ে পড়লাম। আর তার প্রায় সঙ্গে সঙ্গেই একটা কালো রঙের পুরনো মডেলের অ্যাম্বাসেডার গাড়ি আমাদের সুইফট ডিজায়ার গাড়িটার গা আঁচড়ে ঘেঁষে ড্রাইভারের সাইড মিরারটা চূর্ণ বিচ্ছুন্ন করে দিয়ে বেরিয়ে গেল। বোঝা গেল টার্গেট নির্ঘাত ছিলাম আমরা। বুকের ধুকপুকানি স্টিম ইঞ্জিনের মতো ছুটছে। পেরু সচকিতে এইভাবে ক্ষিপ্রতায় আমাকে টেনে না নিলে নির্ঘাত গাড়ির তলায় রানওভার হতাম। গাড়িটা জোকা থেকে আমাদের ফলো করছিল, তুমি ফালতু টেনশন করবে বলে তোমায় বলিনি। কথাটা পেরু উঠে দাঁড়িয়ে গা ঝাড়তে ঝাড়তে বলল। আমাদের ড্রাইভারও খানচারেক লোক ততক্ষণে হই হই করে হাইওয়ে থেকে নেমে নয়নজুলির দিকে চলে এসেছে। আমাদের ড্রাইভার আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, জোর বেঁচে গেছেন স্যার, এ তো রীতিমতো খুনের চেষ্টা। আমি নম্বরটা টুকে রেখে দিয়েছি। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই পিঠটা ব্যথায় টনটন করে উঠল। জোর ঝটকা লেগে গেছে মনে। কোমরে হাত দিয়ে কোনোভাবে মাজাটা একটু সোজা করার চেষ্টা করছি, এমন সময় পেরু বলে উঠল, ওতে মনে হয় লাভ হবে না, ফেক নাম্বার প্লেটেই হবে। যদি প্ল্যান অ্যাটাক হয় তবু চেক করে নেওয়া যাবে। পেরু নিচু হয়ে জমি থেকে ওর সানগ্লাসটা তুলে নিল। ফাল্গুনী বোস? না 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 না, এই নামে তো কেউ থাকে না এখানে। আপনি শিওর? আপনি কতদিন এই ফ্ল্যাটে আছেন? মাস দেড়েক। আমি ফ্ল্যাটটা ভাড়ায় নিয়েছি অবশ্য। দাঁড়ান, আমি আসল মালিকের মোবাইল নাম্বারটা দিচ্ছি। একজন মধ্যবয়স্ক দুধ সাদা গোলগাল চশমা পরা ভদ্রলোক টি শার্ট আর স্ট্রিপড ট্রাউজার পরে ফ্ল্যাটের দরজা ধরে দাঁড়িয়ে আছেন। পেছনে একজন শীর্ণ, বয়সের তুলনায় বেশ বুড়িয়ে যাওয়া মহিলা দেখে ওনার স্ত্রী বলেই মনে হলো। আমাদের এক ঝলক রহস্যময় নজরে দেখে নিয়ে স্লিভলেস টপ আর জয়পুরি স্কার্ট পরিহিত তীক্ষ্ণ নাকের ভদ্রমহিলা
হন হন করে মোবাইলটা সোয়াইপ করতে করতে একটা ভেতরের রুমে চলে গেলেন। যে নম্বরটি পাওয়া গেল পেরু সেটিতে সাথে সাথেই ফোন করল। এক প্রস্থ কথোপকথনের পরে জানা গেল যে ফাল্গুনী বোসের পরিবার এখন আর কলকাতায় থাকে না, তারা ফ্ল্যাট বেচে দিয়ে পুনায় চলে গেছে। ফাল্গুনের বাবার পৈতৃক ব্যবসা আছে ওখানে। আরও আশ্চর্যজনক ব্যাপার হলো যে ফাল্গুনী চাকরি ছেড়ে দিয়েছিল, কথাটা সত্যি নয়। বিশ্বকর্মা পুজোর পরের দিন সে নাকি অপহৃত হয়। তাকে দীর্ঘ মাসখানেক খুঁজে না পাওয়ার পর তাদের পরিবার এই ফ্ল্যাট বিক্রি করে চলে যায়। ফাল্গুনির মোবাইল এই কারণেই পাওয়া যাচ্ছিল না, কারণ সেটির মালিকের খোঁজ নেই। পেরু সেই কন্ট্যাক্টটির থেকে ফাল্গুনের বাবার মোবাইল নাম্বারটা জেনে নিয়েছে, বাড়ি গিয়ে ফোন করবে। রাতে ঘরের জন্য ছোটখাটো মুদিখানা বাজার নিয়ে মালপত্র কিচেনে গুছিয়ে রাখছিলাম। এমন সময় পেরু বলল, জলদি এসো উপেন্দা, খবর আছে। আর কিছু লিড পেলে? কিডন্যাপিংটার পুলিশ কমপ্লিট হয়। পুলিশ ইনভেস্টিগেশনে একজন সাসপেক্টকে আইডেন্টিফাই করেছিল। সে ওকে নাকি অফিস থেকে পিক আপ করেছিল, তারপর কাছের পেট্রোল পাম্পে তেল ভরছিল। ওখানে সিসিটিভিতে নজরে আসে ছেলেটা নাকি ওর ফেসবুক ফ্রেন্ড। জন্মসূত্রে হায়দ্রাবাদের ছেলে, এখন অনেক শহরে ঘুরে বেড়ায়। আরও অদ্ভুত ব্যাপার হলো ওর ক্রিমিনাল রেকর্ড আছে, গাদা গাদা জালিয়াতি ও একটা কিডন্যাপিং কেস। বোঝো, এ তো একেবারে কেঁচো খুঁড়তে কেউটে। তা ফাল্গুনি কেসের সাথে ইরার মার্ডার কেসের কোনো রিলেশন আছে নাকি? এখনই কোনো লিঙ্ক পাচ্ছি না, কিন্তু কোথাও যেন কেস দুটো একটা হালকা সূত্রে পরস্পরকে জড়িয়ে আছে মনে হচ্ছে, শুধু নজরে আসছে না। উপেন্দা, তোমার সাসপেক্ট কটা হলো, কাউন্ট করলে? সোমনাথকে বাদ দিলে 5। সংখ্যাটা কমবে যদি কেউ কমন হয়। এমন লোকজন এর মধ্যে আছে যারা অদৃশ্য, তাদের মুখদর্শন করা সম্ভব হচ্ছে না। ফাইন, 5-এ পঞ্চবান। সিগারেট থেকে একটা ধোঁয়ার রিং ছাড়তে ছাড়তে বলল পেরু, তাহলে কি কাউন্টডাউন শুরু হলো? আজ সকালবেলা উঠেই দেখি পেরু নিজের মতো বেরিয়ে পড়েছে। আমাদের ফ্ল্যাটের দরজাটায় বোথ সাইড লক লাগানো আছে। দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে সাত সকালেই পেরু বেরিয়ে গেছে। আমি একবার মোবাইলে ওকে ধরবার চেষ্টা করলাম, রিং হয়ে গেল, কেটে দিল। ফোন ধরল না। ইনবক্সে কখন একটা মেসেজ ঢুকেছে খেয়াল করিনি। মেসেজটা পড়তেই একরাশ উত্তেজনায় চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আমার। কেসটার প্রাইম লিড পেয়ে গেছি। এত বড় লিড পুলিশ কিভাবে অগ্রাহ্য করলো ভেবে অবাক হচ্ছি। আমাকে জরুরি 2টো অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। বিকেলে সন্তোষপুর মোড়ে চলে এসো, 4 PM শার্প। প্রোগ্রাম চেঞ্জ হলে জানিয়ে দেব। যেহেতু পেরু বিকেলে আমায় ডেকেছে, তাই সারাদিন আমার কোনো কাজ নেই। আমি যেহেতু পার্ট টাইম ইন্স্যুরেন্সের দালালি করি, তাই একবার ভাবলাম 2টো বাড়ি ঘুরে প্রিমিয়ামের চেকগুলো নিয়ে আসবো কিনা। যেহেতু আমার কেস ভিত্তিক কাজে চাপ ওঠা নামা করে, এই কটা দিন নতুন কেসের জন্য একবেলা করে বেরোলেই কাজ মিটে যাচ্ছে। এখন লোড একটু কমই বলা যায়। তাছাড়া পেরু বলছিল, একটু পয়সার জমে গেলেই দালালির কাজটাও তোমাকে স্থায়ীভাবে করতে হবে না। তবে ব্যাংকে নিত্য নতুন কেওয়াইসির দৌলতে বিরাট লাইন পড়ছে। 10 মিনিটের কাজটা সম্পূর্ণ করতেই প্রায় ঘন্টা 2 লেগেই যাচ্ছে। পালং শাক দিয়ে চিকেনের একটা পদ চাপিয়েছিলাম গ্যাসের ওভেনে। এমন সময় শুনলাম কলিং বেল বাজছে। দরজা খুলতেই দেখি বালাজি অ্যাপার্টমেন্টের সৌম্য একগাল হাসি নিয়ে উপস্থিত। সৌম্য এই অ্যাপার্টমেন্টের সেক্রেটারি মিস্টার ব্যানার্জির ছেলে, ক্লাস 9-এ পড়ে। কাকু, ভিডিও ফুটেজ। দাস কাকু বলে গেছিল কোম্পানি এলে ফুটেজের একটা কপি এইখানে দিয়ে যেতে। এই পেন ড্রাইভটা ওনার। থ্যাংক ইউ ভাইপো। চা খাবে? না না, আমি যাই। পালং চিকেন কষা খাও, এই তো হয়ে এসেছে। না না কাকু, এবার পিকনিকে আপনাকে দিয়ে একটা পদ করাবো। আপনি নাকি দারুণ কুক। সৌম্য চলে যেতেই আমি গ্যাসটা কমিয়ে দিয়ে পিসিটা অন করে তাকে পেন ড্রাইভটা গুজে দিলাম। গত বুধবারের ঘটনা। আমাদের রুমে কেউ পাথর ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে ভিতরে হুমকি চিঠি পাঠায়। আমরা 12:30টায় রুমে ঢুকি। আমাদের প্রতিবেশী পল্টনবাবুর বয়ান অনুযায়ী ঘটনাটি ঘটে তার আধ ঘন্টা আগে, অর্থাৎ সকাল 12টা নাগাদ। উনি নাকি একটা সাদা গাড়ি দেখেছিলেন। জানলার পাশে আস্তে আস্তে সে গাড়িটা অনেক এগিয়ে গেছে।
ভিডিও ফুটেজটা স্কিপ করতে করতে ঠিক 12টা 5 মিনিটের মাথায় সেই রহস্যময় গাড়িটা নজরে এলো। আমাদের গলিতে আগে যেখানে মোড় মাথায় আরও একটা চওড়া রাস্তার সাথে মিশেছে, সেখানেই বিশাল আকৃতি বালাজি অ্যাপার্টমেন্ট। গাড়িগুলো এখানে ঘোরাতে হয় বলে গতি কম করতেই হয়। একদম ফ্রন্ট ফেসিং ক্যামেরার ফুটেজে একটা সাদা গাড়ি দৃশ্যমান হলো। এ গাড়ি আমার চেনা, সেই সাথে যে গাড়ি চালাচ্ছে তার মুখটাও একদম জলের মতো পরিষ্কার নজরে এলো। দেখে আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমের স্রোত নেমে গেল। সন্তোষ, অদিতি দেবীর ড্রাইভার। তাহলে কি অদিতি দেবী এই হত্যাকাণ্ডের হোতা? তড়িঘড়ি পেরুকে ফোন করার চেষ্টা করলাম, না পেলাম না। মনে হচ্ছে সেই বিকেলের আগে আর পাওয়া যাবে না। বিকেলে সন্তোষপুর মোড়ে দাঁড়িয়ে একটা মিষ্টি পান সবে মুখে ঢুকিয়েছি, দেখি পেরু পিছন থেকে একটা জিপ গাড়ি চেপে এসে নেমে দাঁড়ালো। ওর পেছনে সাদা ফুল শার্ট আর সানগ্লাস পরা একজন কেতা দুরস্ত স্মার্ট চেহারার লোক নামলো। তার পিছু পিছু দুজন কনস্টেবল। আরে, এ তো রাজদীপ বোস, ইরা মার্ডার কেসের আইও সিআইডি। পেরু কি ওর সাথেই দেখা করতে গিয়েছিল নাকি? আমি পেরুকে দেখতে পেয়েই ওর দিকে এগিয়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, এই পেরু শোনো, আমাদের বাসায় কে কাঁচ ভেঙে পাথর আর হুমকি চিঠি পাঠিয়েছিল জেনে গেছি। হ্যাঁ, বালাজি অ্যাপার্টমেন্টের সৌম্য সকালে এসে দিয়ে গেছে তোমার পেন ড্রাইভ। তোমাকে তো সকাল থেকে ফোনেই পাচ্ছি না, কতবার ফোন করলাম তার ঠিক নেই। জানি, ইন্ট্রুডার সন্তোষ তো। বাবারে, তুমি কি করে জানলে? ম্যাজিক নাকি? ওটাই তো ডিটেকটিভের কাজ। আরে তাহলে কি অদিতি দেবী আসলে খুনি? মানে নিজেই নিজের মেয়েকে ভাড়াটে খুনি লাগিয়ে খুন করে দিল নাকি? এখন কিচ্ছুটি বলা যাবে না, ওয়েট কর্তা ক্রমশ প্রকাশ্য। পেরুর কথায় আমি বিলকুল হাঁ হয়ে গেলাম। এর মধ্যে আর কি রহস্য থাকতে পারে? অদিতি দেবীর বিজনেস পার্টনার ছিল ইরা, তাছাড়া তার বয়ফ্রেন্ডকেও ইরা এই বিন্দুমাত্র সহ্য করতে পারত না। অদিতি দেবীর ড্রাইভার আমাদের তদন্ত করতে বারণ করেছে। হয়তো অদিতির বাবা দ্বিতীয় কোনো উইল করতে চাইছিলেন মেয়েকে বাদ দিয়ে। তার হঠাৎ মৃত্যুর পিছনেও হয়তো অদিতি দেবীর হাত ছিল। ইরা সেটা জেনে ফেলেছিল। সে তো তার বাবার কাছে স্বীকার করেছে যে মা একজন ক্রিমিনাল। ইরা সম্ভবত নিজের মায়ের কীর্তিকলা পুলিশের কাছে বলে দিতে চাইছিল। সেই ভয়ে আর সম্পত্তি হাতছাড়া হওয়ার আশঙ্কা, এই দুটো মোটিভ থেকেই হয়তো ইরা মার্ডারের ছক করা হয়। আর এর মধ্যস্থতা করে আগের ড্রাইভার শিবনাথ। তার কমিশনের টাকা এসে পরে সরে পড়ে আমতলায় পোলট্রি ফার্ম খুলে বসে আর কি। নইলে শিবনাথ এর অ্যাকাউন্টে এতগুলো টাকা কে পাঠালো? আমার চিন্তা সূত্র ছিন্ন করে দিয়ে পেরু বলল, চলো আমরা তানিয়াদের ফ্ল্যাটটা একটু ঘুরে আসি। মনে মনে ভাবলাম, তানিয়া কেন? আমাদের তো অদিতি দেবীর ফ্ল্যাটে যাওয়া উচিত। কিন্তু পেরু তো পুলিশ জোগাড় করে এনেছে, ও কি তবে অদিতি দেবীকে অ্যারেস্ট করবে না? পেরু, ইন্সপেক্টর রাজদীপ বোস, দুজন কনস্টেবল আর আমি দ্রুত তানিয়াদের ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হলাম। পেরু লিড করছে, আমাকে দরজায় দাঁড় করিয়ে দিয়ে বলল, এখানে দাঁড়াও, আমরা মিনিট 10 মধ্যে বেরোবো। আমি বোকার মতো এত দূর থেকে এসে ফ্ল্যাটের বাইরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। খানিকক্ষণ পর আমাকে চমকে দিয়ে পুরো অবাক হয়ে দেখলাম তানিয়া দরজার গোড়ায় এসে বলল, আপনি ড্রিঙ্কস নেবেন না? সরি, হ্যাঁ, আমার রুমে এই মুহূর্তে অতিরিক্ত কিছু নেই। মানে আপনাকে অ্যারেস্ট করা হবে না? ওয়াই অ্যারেস্ট মি? অ্যারেস্ট মাই ফুট। আমি তানিয়ার পাশ কাটিয়ে ড্রয়িং রুমে এসে দেখলাম একটা সাধারণ বিগ শপার ব্যাগের মধ্যে একজোড়া কালো মোটা হিল জুতো পোড়া রয়েছে, আর সেটা পেরু কোলে তুলে নিল। টেবিলের উপর একটা প্লেটে চানাচুর আর একটা পেল্লাই কোকের বোতল। যথারীতি চার মূর্তি সেখানে মহা ফুর্তিতে কোক পান করা স্টার্ট করেছে। পেরু, ব্যাপারটা কি হলো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আরে উত্তেজিত হয়েও না, আমাদের এখনকার কাজ শেষ। যে জিনিসটা দরকার সেটা পাওয়া গেছে। তানিয়া আমাদের সাথে অভিষিক্ত অ্যাপার্টমেন্টে যাবে। ওখানে অলরেডি ওসি সাহেব সুশীল সামন্ত টিম পৌঁছে গিয়ে সুব্রতকে অ্যারেস্ট করেছে। সবাইকে 1 ঘন্টার ভেতরে অভিষিক্ত অ্যাপার্টমেন্টে আসতে বলা হয়েছে। কেসটা ওখানেই ডিসক্লোজ করা হবে। সেই সাথে রাজদীপবাবু কিছু স্টেটমেন্ট বানাবেন, রেকর্ড করবেন। আমরাও যৌথভাবে ওখানেই সব রহস্যের জট উন্মুক্ত করবো ঠিক করেছি, ইন প্রেজেন্স অফ ওসি সুশীল সামন্ত। আচ্ছা পেরু, তুমি দয়া করে একটু বলবে মার্ডারার কে? অদিতি দেবী কি নয়?
এই সাসপেন্স যে আর চেপে রাখা যাচ্ছে না ভাই। খুঁজতে থাকো, ভাবতে থাকো, তোমাকে তো ডিটেকটিভের যোগ্য অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠতে হবে নাকি? আমি পেরুর হাসির বহর দেখে বুঝলাম দরজার বাইরে আমাকে দাঁড় করিয়ে রাখাটা পেরুর স্রেফ মজা করা। আমি যে কতটা হতচকিত হয়ে গেছি এই অদ্ভুত ঘটনাক্রমে সেটা কোকে সিপ নিতে নিতেও ভালোই উপভোগ করছে। মনে মনে ভাবলাম পেরুটা কি অদ্ভুত ছোকরা রে বাবা। এখানে মুদিখানার দোকান নিচে কাছাকাছি কোথায় বলো তো? পেরু তানিয়াকে উদ্দেশ্য করে কথাটা বলল। হ্যাঁ, নিচে নেমে ডান দিকে 2 মিনিটের হাঁটা পথ। বেশ, চলো উপেন্দা, ম্যাডাম রেডি হয়ে নিক। রাজদীপ বাবু আমাদের সঙ্গে আসতে পারেন, বাকিরা বসুন, আমরা একটু ওজন নেওয়ার কাজটা সেরে আসি। অভিষিক্তা অ্যাপার্টমেন্টে এই কেসের গুরুত্বপূর্ণ এবং প্রধান ব্যক্তিবর্গরা সবাই সমবেত হয়েছে 1 ঘন্টার নোটিসে। শুধু সোমনাথ এখনো এসে পৌঁছয়নি। পেরুকে ফোন করে বলেছে যে রুবির কাছে পৌঁছে গেছে, মিনিট 10 মধ্যে ঢুকবে। বৈঠকখানায় মায়াদি পেরুর নির্দেশে আরও কয়েকটা চেয়ার টেনে বসিয়ে দিয়েছে। বাকিরা সোফা সেটে। 2-1 জন দাঁড়িয়ে থেকে বলল, আমাদের জন্য বসার অ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই। দরজার পাশটায় বেলেঘাটা থানার ওসি সুশীল সামন্ত কোমরে হাত দিয়ে টান টান বুক করে দাঁড়িয়ে আছে। বাইরে 2 জন কনস্টেবল দাঁড়িয়ে, একজন খৈনি পাকাচ্ছে, একজন অধীর আগ্রহে তার হাতের দিকে চেয়ে আছে। পেরু এক নজরে সবার দিকে তাকিয়ে পাশে হেলান দেওয়া দেওয়াল ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তাহলে শুরু করা যাক। সোফার উপরে পাশাপাশি বসে পিয়ালি, অদিতি দেবী, ধৃতিমান আর রাজদীপ বসু। অন্যদিকে চেয়ারে পরপর বসে আমি, বিকাশ ও একজন কালো করে বেটে মতো লোক যাকে ঠিক চিনলাম না। একটু দূরেই মায়াদির পাশে যাকে দেখলাম আমি তাকে গারদের পেছনে দেখব অনুমান করেছিলাম। অদিতি দেবীর পুরনো ড্রাইভার শিবনাথ। ধৃতিমান বাবুর পেছনে যে ভদ্রমহিলা সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছেন ওনাকেও চিনতে পারলাম, ধৃতিমান বাবুর দ্বিতীয় পক্ষ। ওনাদের ফ্ল্যাটে গিয়ে 2 জনের জয়েন্ট ফটো ফ্রেমে বাঁধানো দেখেছি। প্রথমেই বলে রাখি, এই কেসটা ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেক ক্ষেত্রেই অনেক বিচিত্র মোটিভের সম্মুখীন আমাদের হতে হয়েছে এবং অনেক রহস্যময় পাত্র আমাদের সামনে এসেছে যাকে মনে হয়েছে সেই দোষী। তবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার পরে এবং উপযুক্ত তথ্য প্রমাণ হাতে আসার পরই আপনাদের ডাকা হয়েছে, কারণ তদন্তে আপনারা সকলেই জড়িত। ঘটনা প্রবাহের শেষে কেসের কি ফয়সলা হলো সেটা যেমন আপনাদের অধিকার, সেরকম নিজেদের মন থেকে কিছু অন্ধকারাচ্ছন্ন ধারণা দূর করাটাও 2-1 জনের কর্তব্য। এই তদন্তের ক্লাইম্যাক্স তাতে সাহায্য করবে বলেই আমার ধারণা। যেমন প্রথমেই আসি সোমনাথের কথায়। তার ফোন থেকেই ইরাকে কল করা হয়, অপহরণ করে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করা হয়। অদিতি দেবী শুরু থেকেই ওনাকে দোষী বলে ধারণা করছেন। এটাও ভেবেছেন যে পুলিশ বা তদন্তকারী অফিসারকে অর্থ দিয়ে বা ইনফ্লুয়েন্স খাটিয়ে তদন্ত প্রবাহিত করছেন, তাই তো অদিতি দেবী? ওই কথাগুলো না উড়ালেও সবাই জানে আমার মেয়ে চলে গেছে। ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, তার সব কিছু নতুনভাবে শুরু করার অপশান আছে, আমার নেই। কিন্তু সোমনাথের মোবাইলের টাওয়ার লোকেশন, ওর ওয়ার্ক ফ্রম হোমের রেকর্ড, ল্যাপটপের ভিডিও ফুটেজ, এসব অ্যালিবাই আছে। ওর ফেসবুক পেজ হ্যাক হয়ে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ করেই ইরাকে টার্গেট স্পটে ডাকা হয়েছিল। এখানে খেয়াল করবেন যে মেসেজ করা হয়েছিল, কল করা হয়নি, কারণ সেটা করে গলা শুনে ইরার সন্দেহ হতো। কিন্তু সেটার উদ্দেশ্য কি, আর এটা করে কার কি লাভ হবে? এবার প্রশ্নটা করলেন ধৃতিমান। পরবর্তীকালে আমি এফআইআর রিপোর্ট আর ফরেন্সিক রিপোর্টে ইনভেস্টিগেটিং অফিসারের সৌজন্যে একটা ফটোকপি পাই। সেটাতে এক অদ্ভুত বিষয়ের উপর আমার দৃষ্টি যায়। ভিকটিমকে প্রথমে ক্লোরোফর্ম জাতীয় কিছু দিয়ে বেহুশ করা হয়, তারপর সম্ভবত কোনো নির্জন স্থানে কিছু জিজ্ঞাসা আমাদের পর তার হাতের আঙুলগুলো অ্যাম্পিউটেট করা হয়। প্রশ্ন হলো, অ্যাম্পিউটেট করা হলো কেন? সেই মুহূর্তেই দেখি অদিতি দেবী চোখের কোণ চিকচিক করে উঠল। মেয়ের উপর নির্যাতনের খুঁটিনাটি শোনা, সহ্য করা কোনো মায়ের পক্ষেই কঠিন কাজ। উনি হাতে রুমাল দিয়ে চোখ মুছলেন। এই কাজটা করার জন্য কোনো নির্জন স্থানের প্রয়োজন ছিল, তাই ভিকটিমকে ইকো পার্ক থেকে কিডন্যাপ করে ক্রাইম সিনে আনা হলো। অত্যন্ত আক্রোশের মুখে যখন ভিকটিম গুটিকতক প্রশ্নের উত্তর দিতে পারল না, একে একে হাতের আঙুলগুলো ছিন্ন করা হলো। অবশেষে ব্যথায় অচৈতন্য হয়ে পড়ল। তখনই সম্ভবত ক্রাইম ঢাকার জন্য স্ট্র্যাঙ্গুলেট করে তাকে হত্যা করা হয়। তার বডি তারপর ওখানেই ফেলে দিয়ে আততায়ী পালিয়ে যায়।
সেই সাথে হারিয়ে যায় ভিকটিমের জুতো জোড়া, ক্রাফটারের কোনো হিল ব্যালারিনা ফ্লার্টস। কিন্তু ওর মোবাইলে তো পাওয়া যায়নি। কথাটা বললেন ধৃতিমানবাবু। কিন্তু মার্ডারের কারণ কি? তা ঠিক, আততায়ীরা ওটা নিয়ে চম্পট দেয়। আচ্ছা ধৃতিমানবাবু, ইরা মারা যাওয়াতে আপনিও তো কিঞ্চিত অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন, তাই নয় কি? হোয়াট ননসেন্স! এসব কি হাবিজাবি বলে চলেছেন মিস্টার দাস? হয়েছেন ধৃতিমানবাবু, ইরার উপর আপনার লাইফ ইন্স্যুরেন্স করা ছিল 2 কোটি টাকার, যখন আপনারা একসাথে থাকতেন সেই সময় করা। আমি ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকে খোঁজ নিয়েছি, সেই টাকাটা আপনি ইতিমধ্যে ক্লেমও করেছেন। কি মিস্টার চ্যাটার্জি? সো মিন অফ ইউ, আমি জাস্ট ভাবতে পারছি না। সোফা ছেড়ে হঠাৎ কাঁপা কাঁপা হাত নাড়তে নাড়তে আঙুল তুলে চিৎকার করে উঠলেন অদিতি দেবী। মুহূর্তের মধ্যে সবাই স্তম্ভিত হয়ে উঠল। দাঁড়ান দাঁড়ান, কোনটা উনি করেননি? পেরু বেশ নিরুত্তাপ গলায় বলল, ওনার বিজনেস ট্রেড ডেফিসিটই ছিল 35 কোটির। ওনার পার্টনার আর পাওনাদারেরা ওনাকে লাইফ থ্রেট দিয়েছিল, কিন্তু ইন্স্যুরেন্সের টাকায় চিড়ে ভিজবে না, এই মোটিভটা টানাচ্ছে না। তাছাড়া অন্যান্য সাক্ষ্য প্রমাণও নেই। ধৃতিমানবাবু অত্যন্ত ক্ষোভের সাথে একটা দীর্ঘশ্বাস ফেললেন। এরপরের ব্যক্তি হল অদিতি দেবীর বন্ধু মিস্টার গিরি, পুরো নাম গিরিপদ বিশ্বাস, প্রমোটার। রিয়েল এস্টেটের ব্যবসা করতে গেলে পলিটিক্যাল কানেকশন থাকতে হয়, মাফিয়াদের সাথে যোগাযোগ থাকে। তবে আমি খোঁজ নিয়ে দেখেছি উনি ফেয়ার বিজনেস করেন। একটু রেসের নেশা আছে, কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। উল্টে ওনার একটা কেনা জায়গায় জবরদখল নিয়ে উনি 2 বছর কেস লড়ছেন। যদিও ইরার অবর্তমানে অদিতির সাথে বিয়ে হলে ভবিষ্যতে 14 কোটির মালিকানাপূর্ণ বা আংশিকভাবে পেতেই পারেন, তবে বিয়ের ব্যাপারে বা পার্টনারশিপের জন্য ওনার তরফ থেকে এখনও অদিতি দেবীকে কোনো পিড়াপিড়ি নেই, তাই উনিও বাদ। আমি গিরিকে কলেজ লাইফ থেকে চিনি, অত্যন্ত সহজ আন্তরিক ছেলে। আমাদের গোড়া হিন্দু পরিবার। ছেলেবেলায় যদি একটু সাহসী হতে পারতাম, বিয়েটা ওর সাথেই হতো। কিন্তু কিছু ভুল সিদ্ধান্তের জের আমাদের সারা জীবন বইতে হয়। পরের সাসপেক্ট মিস্টার রস্তগি, উনি তো আপনাকে ভয়ঙ্কর ক্ষতির হুমকি দিয়েছিলেন ধৃতিমানবাবু, সারা জীবন আফসোস করার মতো, তাই তো? কি ঠিক বলছি তো নাকি? কথাটা পেরু ধৃতিমান বাবুকে উদ্দেশ্য করে বলল। সে কি ওই রাস্কেলটা এর মধ্যে ইনভলভ নাকি? আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলবো। না না, এই কেসটার মধ্যে ওনার কোনো ইনভলভমেন্ট পাওয়া যায়নি। উনি হুমকি দিয়েছিলেন সত্যি, তবে খুনের কেসে জড়িয়ে পড়লে ওনার পক্ষে বড় রিস্কি হয়ে পড়তো। তাছাড়া যে জিঘাংসা নিয়ে ইরাকে খুন করা হয়েছে, সামান্য বিজনেস সূত্রে শত্রুতা বা মন কষাকষি সেটাকে জাস্টিফাই করে না। এই ধরনের ক্রাইম আরও তীব্রতর কিছু মোটিভ ডিমান্ড করে, তাই ওনার নামটা সাসপেক্ট লিস্ট থেকে একেবারে বাদ যাচ্ছে। তাই এইসব কিছু অবতারণা। ভেরি ইন্টারেস্টিং, প্লিজ ক্যারি অন মিস্টার দাস। এইবার কথাটা ভেসে এলো আমার সামনে বিপরীতে বসা সোফার প্রান্ত থেকে। এই কেসের আইও লালবাজারের ইন্সপেক্টর রাজদীপ বসুর মুখ থেকে। পরের সাসপেক্ট একজন ইন্টারেস্টিং কিন্তু দুর্ভাগ্যপূর্ণ চরিত্র। এই ফ্ল্যাটে চুরি করতে গিয়ে সে একখালে ধরা পড়ে। তার চুরি করার যথেষ্ট সঙ্গত কারণ ছিল, বাড়িতে আর্থিক অনটন, স্ত্রীর হঠাৎ প্রসবকালে জটিলতা, চিকিৎসার জরুরি ভিত্তিক অর্থের যোগান করার জরুরি হয়ে পড়েছিল। আখেরে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। তারপর জামিনে মুক্তি পেয়ে গোয়েন্দা পুলিশের সাহায্যে প্যান নাম্বার ট্র্যাক করে নতুন ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান, তার থেকে ঠিকানা, আর অবশেষে তাকে দমদমে একটা মেসবাড়িতে রান্নার পাঁচক হিসেবে চিহ্নিত করা গেছে। বর্তমানে সে সেখানেই কর্মরত এবং এই কেসের সাথে জড়িত নয়। কি তাই তো সুব্রত? আগে হ্যাঁ, কটা টাকার জন্য আমার সন্তানটাকে বাঁচাতে পারলাম না। জানেন স্যার, সেদিন কতজনকে কত করে ধরলাম, হলো না। এখন কোনোভাবে হাত পাগলা বউটাকে নিয়ে বেঁচে আছি। উল্টো দিকে সোফা সেটের একদম ডান দিকে যে কালো মতো অচেনা লোকটি বসে আছে, এবার সে বলে উঠল। সুব্রতের এই ক্রাইমের জন্য আলিবাই আছে, সে বাদ। পরের জন্য ইরার মামাতো বোন তানিয়া। কেসটা এখানেই এসে একটা গুরুত্বপূর্ণ জায়গায় মোড় নেয়। তানিয়া কেতা দুরস্থ মেয়ে, নতুন নতুন জুয়েলারি, ডিজাইনার ড্রেস, হালের হেয়ার কাট, এইসবের শখ আছে তার। ইরার সাথে তার অত্যন্ত সখ্যতা। দুজনে একসাথে শপিং মল, পার্টি করে, ড্রেস চেঞ্জ করে পরে। কি তাই তো তানিয়া? দিদিভাই শখ করে আমাকেও ড্রেস পরতে দিত, সেটা কি অপরাধ নাকি? আর জুতো,
সেটাও কি দিদিভাই সজ্ঞানে তোমায় পড়তে দিয়েছিল? খানিক্ষণের নিস্তব্ধতা। তানিয়া মাথা নিচু করে অপরাধীর মতো বসে আছে। সেই নিস্তব্ধতা ভেঙে পেরু বলে উঠল, এই তদন্তের সবথেকে গুরুত্বপূর্ণ ক্লু হলো ভিকটিমের জুতো হারিয়ে যাওয়া। আমাদের তদন্ত চলাকালীন আমরা আরও বুঝতে পারি যে গোপন কোনো এক ব্যক্তি আমাদের পিছু নিচ্ছে। কফি শপে, রাস্তায় তাকে আমি খেয়াল করি, বুঝতে পারি সে ছদ্মবেশে আছে। একদিন সে যখন বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে, তখন পাকড়াও হয়ে যাওয়ার ভয়ে সে পিছু নেওয়া বন্ধ করে এবং একটা হুমকি চিঠি আমাদের ফ্ল্যাটে কাঁচ ভেঙে ছুঁড়ে দিয়ে যায়। তাতে সুবিধা না হওয়ায় অত্যন্ত মরিয়া হয়ে সে পরে একটা গ্যাং ভাড়া করে আমতলার কাছে একটা চোরাই গাড়িতে আমাদের রান ওভার করানোর চেষ্টা করে। পরে সেই ব্যক্তি লোক পাঠিয়ে এই গাড়িতে দ্বিতীয় চুরিটা করে আর বাড়ির তৎকালীন গাড়ির ড্রাইভারকে ভয় দেখিয়ে কিছু টাকার বিনিময়ে সরিয়ে দিয়ে নিজে তার চাকরিটা নেয়, যাতে অনুসন্ধান করে ইরার সেই জুতো জোড়া উদ্ধার করে তার বসকে হস্তগত করতে পারে। নিশ্চিতভাবেই আসল বস্তু তার নাগালের বাইরে এলেই সে তার চাকরি ছেড়ে দিত। কিন্তু কে সেই ব্যক্তি? সন্তোষ। ওর আসল নাম শামীম শেখ। সন্তোষ নিজের নামের ভুয়ো আইডি কার্ড জমা দিয়ে চাকরি নেয়। ওসব জালি করাতে একেবারে সিদ্ধহস্ত। তাকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। তখনই ওসি সুশীল সামন্ত বললেন, আধ ঘন্টা আগে লালবাজার থেকে প্রিজন ভ্যানে এসে ওকে কাস্টাডিতে নিয়ে নিয়েছে। আচ্ছা, একটা ব্যাপার, মিস্টার দাসের সময় মতো খবর আমাদের জন্য খুব সহায়ক হয়েছে। কালপ্রিটটা পালানোর তোড়জোড় করছিল, বোধহয় কোনো থানায় সোর্স আছে, খবর পেয়েছিল সন্তোষপুরের দিকে রেড হয়েছে। আমি কি ভেতরে আসতে পারি? হঠাৎ একটা গলা পেলাম। দেখি সোমনাথ ভেজানো দরজার একটা পাল্লা খুলে আমাদের উদ্দেশ্য করে প্রশ্নটা করেছে, সাথে একজন কনস্টেবল। এসো, ঘটনাটা কাকতালীয়। এই খুনটার সাথে একটা ইন্টারন্যাশনাল স্মাগলিং চক্রের যোগ আছে। মিস পিয়ালি ব্যানার্জি ওনার অফিস কলিগ এখানে আছেন। বলেই পেরু পিয়ালিকে উদ্দেশ্য করে বলল, ইরার বিশ্বকর্মা পুজোর দিনের ইনসিডেন্টটা একবার বলুন। ইউ মিন গোড়া থেকে? পিয়ালি পেরুকে বেশ চোখ বড় বড় করেই প্রশ্নটা করল। জাস্ট ইনটু লাইন্স। অফিসে আরেক কলিগ ফাল্গুনি বসুর সাথে জুতো পাল্টে যায় ইরার। ফাল্গুনি অবশ্য তারপর আর অফিসে আসেনি। শি টুক জব সামহার এলস। নো মিস ব্যানার্জি, তিনি কিডন্যাপ হয়েছিলেন। 2 দিন আগেই ব্যাঙ্গালোর থেকে ফ্লাইটে ফিরেছিলেন কলকাতা। এইটি বিশেষ বস্তু সেই ফ্লাইটে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আনা দরকার হয়ে পড়ে। ক্রাইম ওয়ার্ল্ডে এই বিশেষ বস্তুর স্মাগলিং রুট হচ্ছে কলকাতা, কলকাতা হয়ে নেপাল, তারপর কাঠমান্ডু হয়ে দুবাই। কারণ সেই জিনিসের মূল্য ভারতীয় ব্যবসাদাররা কেউ দিতে পারবেন না। এই স্মাগলিংয়ের পান্ডাই হচ্ছে সন্তোষ ওরফে শামীম শেখের বস ও ফাল্গুনি বোসের ফেসবুক ফ্রেন্ড রাজ তিওয়ারি ওরফে জুটা। জুটার নামটা সন্তোষ ধরা পড়ার মিনিট 5 মধ্যে রিভিল করেছে প্রিজন ভ্যানে যেতে যেতে। আমাকে লালবাজার থেকে আমাদের কলিগ মোবাইলে জানালো, বললেন রাজদীপ বোস। হ্যাঁ, আমি আজ সকালেই লালবাজারে গেছিলাম। মিস্টার বোসের সাহায্যে আমরা ফাল্গুনির ফেসবুক পেজে জুটার সাথে ছবি দেখলাম। ফাল্গুনি শেয়ার করেছিল, এয়ারপোর্টে দুজনে একসাথে সেলফি, সেই কালো জুতো পরা অবস্থায়। আমার ধারণা জুটা কোনোভাবে ফাল্গুনিকে কনভিন্স করায় ওই জুতো জোড়া পরে ওকে সি অফ করতে। হয়তো গিফট করে ওইটাই শর্ত দেওয়া ছিল আমায় বিদায় জানাবে। জুটা নির্ঘাত প্ল্যান করেছিল পরে কলকাতায় গিয়ে একই ধরনের জুতো দিয়ে ওর জুতোর সেলফ থেকে ওই জুতোর জুতো পার্টটি ওর অলক্ষ্যে পাল্টে নেবে। মাঝখানে গোল পাকিয়ে গেল, কারণ ইরার সাথে ওই জুতোগুলো ভুলবশত পাল্টাপাল্টি হয়ে গেল। পরে জুটা এসে যখন আসল মাল খুঁজে পেল না, তখনই ফাল্গুনিকে কিডন্যাপ করলো চাপ দিয়ে আসল জিনিস বের করার জন্য। ফাল্গুনি কি এরপর অবশ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। জুটাকে পাওয়া গেলে ওর খোঁজ অবশ্যই পাওয়া যাবে। ওর পরের ঘটনা অবশ্য তানিয়া বলবে। তানিয়া, শুরু করো। দিদি ভাইয়ের জুতো জোড়া দেখে আমার খুব পছন্দ হয়। আমি আমার বয়ফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাই। তখন দিদি ভাই আমার বাড়ি এসেছিল বিশ্বকর্মা পুজোর রাতে। আমাদের পাড়ায় একসাথে খিচুড়ি প্রসাদ খাওয়ার প্রোগ্রাম ছিল। কি নাম আপনার বয়ফ্রেন্ডের? আদিত্য কর। ওই উজবুকটা একই কালারের আর সাইজের জুতো নিয়ে আসে পরের দিন। সাইজ আমি বলে দিয়েছিলাম। এই যেটা নিয়ে আসে সেটার উপরে একটা ধ্যাবড়া সাইজে সিলভার ফ্লাওয়ার। আবার কি বিচ্ছিরি! আমি বললাম যে এটা ফেরত দেয়। ও বলল ফুলটা তো এত ছোট কারোর চোখেই আসবে না। আমি বললাম আমি কি কচি খুকি নাকি,
ভুল দেওয়া জুতো পরবো? ও বলল ওই দোকানে জুতো এক্সচেঞ্জ হয় না, এটা নাকি ওদের কোম্পানি পলিসি। তারপর ও একটা আইডিয়া দিল, বলল তোর আর তোর দিদিভাইয়ের জুতোর সাইজ তো একই। আমি বললাম হ্যাঁ। তারপর আমি পরদিন দিদিভাইয়ের ফ্ল্যাটে গেলাম, ওর বড় অ্যালিগেটরটিকে খাওয়ালাম, আর আসার সময় দিদিভাইয়ের জুতো গলিয়ে চলে এলাম। কথাটা বলল তানিয়া। ব্যাস, অমনি জুটার প্ল্যান করা স্মাগলিংয়ের বস্তুটি 2 পা ঘুরে তোমার কাছে এসে পৌঁছলো। এরপর যখন ফাল্গুনিকে জেরা করে জুটা বুঝতে পারলো যে জুতো জোড়া ইরার সাথে বদলাবদলি হয়ে গেছে, তখনই ইরার ফেসবুক ফ্রেন্ড সোমনাথের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ওকে ডেকে পাঠায়। উদ্দেশ্য ছিল ওকে অজ্ঞান করে জুতো জোড়া নিয়ে স্মাগলিংয়ের বস্তুটি হস্তগত হলেই ওকে গাড়ি থেকে ফেলে দেবে। কিন্তু জুতোর সোল খুলেও যখন কিছু পাওয়া গেল না, তখনই ওকে জাগিয়ে তুলে জিজ্ঞাসাবাদ শুরু হলো। আর মুখে ন্যাকড়া পুড়ে দেওয়া হলো যাতে চিৎকার করে সে লোক না জড়ো করতে পারে। তাতেও যখন কিছু লাভ হলো না, আর শিওর পুলিশ কেস হবে এটা বুঝতে পেরে যখন ইরাকে খুন করে, সঙ্গী ছিল সন্তোষ। ওর রেকর্ড থেকে মার্ডারের রক্তমাখা ন্যাকড়া পাওয়া গিয়েছিল। ফরেন্সিক রিপোর্টে উল্লেখ আছে একটা ওয়েপেন উদ্ধার হয়েছে অ্যাম্পিউটেট করার। ইন্সপেক্টর রণদীপ ঘোষ এবার নিজের পকেট থেকে প্লাস্টিকে প্যাকেটে মোড়া একটা বস্তু সকলকে তুলে ধরালেন, একটা সুপারি কাটার জাঁতি। আর সন্তোষ পান খায় না, এটা বার করে দেখানো যাবে না, কারণ ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে। আচ্ছা, সন্তোষ কি ইরা মার্ডারের সময় ছিল? মানে এটা স্বীকার করেছে? প্রশ্নটা আমি রাজদীপ বোসকে করলাম। হ্যাঁ, স্পটে ছিল, গাড়ি ড্রাইভও করছিল, অ্যাম্পুটেশনটা ওই করেছে। কিন্তু কি সেই বস্তু যেটা জুতোর মধ্যে দিয়ে স্মাগলিং করা হচ্ছিল? প্রশ্নটা এবার সোমনাথ পেরুর উদ্দেশ্যে করল। পেরু নিজের কোলে রাখা বিগ শপার ব্যাগটার ভেতরে হাত গলিয়ে সেই কালো হিলের জুতো জোড়া বার করল। তারপর সোমনাথকে উদ্দেশ্য করে ডান দিকে জুতোটা নাড়িয়ে বলল, এটা হালকা। জুতোটা উল্টে দিতেই নিচের সোলের কাছটায় পাশে একটা ছোট চৌকো কালো স্টিকার তুলতেই একটা ছোট্ট স্ক্রু দেখা গেল। পেরু পকেট থেকে একটা মিনি স্ক্রুড্রাইভার বার করে ওখানে দুবার পাক দিতেই সোলটা আলগা হয়ে গেল। সোলটা সরে যেতেই চেম্বারটা পুরোটা দেখা গেল। সবাই হাঁ করে ঝুঁকে পড়ে এক দৃষ্টে ওটার দিকে তাকালো। এই কি, চেম্বার যে ফাঁকা, তাহলে কি কেউ ইতিমধ্যে আসল জিনিসটা চালান করে দিয়েছে? আরে আরে উপেন্দা, ব্যস্ত হয়েও না, আসল জিনিস আমার কাছে, ওখানে তো আর রাখা যায় না, কখন চোখের আড়াল হয়ে যায়। বলতে বলতেই পেরু বুক পকেট থেকে একটা ছোট্ট ঘি রঙের সিলভার ব্যাগ খুলে একটা ছোট গোলাপি রঙের মুক্তো 2 আঙুলে উপরে তুলে ধরল, আর তার রশ্মির ছটায় আমাদের প্রত্যেকের চোখ যেন ধাঁধিয়ে গেল। পেরুর হাতের পাথর খণ্ডটা ঝলমল করছে। এটা কি টোপাজ নাকি মিস্টার দাস? ওসি সাহেব দরজার পাশ থেকে এবার জিজ্ঞাসা করলেন। এর নাম পিঙ্ক ডায়মন্ড, ওজন আনুমানিক 3 ক্যারেট, অত্যন্ত বিরল রত্ন। পৃথিবীতে 20-25টা আছে, সর্বসাকল্যের নামিবিয়া, গিনি এইরকম আফ্রিকান দেশ থেকে আসে। আমাদের দেশের খদ্দের নেই, তাই যাচ্ছিল দুবাইতে শেখদের কাছে। মূল্য আনুমানিক 30 কোটির উপরে। আমি বিস্ফারিত নেত্রে ব্লু ডায়মন্ডের দিকে তাকিয়ে রইলাম। এইরকম রত্ন এই জীবনে দেখার সৌভাগ্য আর হবে কিনা জানি না। হিরে সম্পর্কে যা কিছু পড়েছিলাম, কালার, কাট, ক্ল্যারিটি, ক্যারেট, ওয়েট, সব জ্ঞান পানসে হয়ে আসছে এই রত্নটির চাকচিক্যের দুটিতে। আর এই রত্ন খুঁজতেই সন্তোষ শিবনাথকে ভয় দেখিয়ে কিছু টাকা দিয়ে এখানে এসে মজুদ হয়। ধান্দা ছিল এটা খুঁজে বের করার। এইবার তো রত্নটি পাত্রস্থ করার সময় এসেছে। কিছু খবর পেলেন ওসি সাহেব? ওরা কত দূর? কাস্টমস অফিসারদের গাড়ি 8 ঘন্টায় ঠিকানায় ঢুকে পড়বে, আমি কিছুক্ষণ আগে মেসেজ পেলাম। যা, এত দামি রত্ন পেরু উদ্ধার করলে ক্রেডিট পুরোটাই কাস্টমসের ঘরে চলে যাবে। কথাগুলো আমি মনে মনে বিড়বিড় করে উঠলাম। যাক, তবু আসল অপরাধী ধরা পড়লে হয়। আর প্রায় তার সাথে সাথেই পেরু বলে উঠল, জুটা রেডারের মধ্যেই আছে, কলকাতাতেই। আশা করি লালবাজারে পুলিশ তার নাগাল শীঘ্রই পেয়ে যাবে। আমাদের জন্য তো কিছু কাজ ছাড়ুন মিস্টার দাস। এইবার আপনারা যা যা বললেন আমি স্টেটমেন্ট বানিয়ে নিচ্ছি, সকলে সই করে যাবেন। আর কোনো অপরিচিত নাম্বার থেকে কোনো রকম ফোন 2 দিন অ্যাটেন্ড করবেন না। আমাদের বাকি কাজ তার মধ্যেই আশা করি হয়ে যাবে। যদি অগত্যা ফোন ধরতেই হয় তাহলে মনে থাকে যেন এই কেসটা সম্পর্কে আপনারা কিছুই জানেন না।
কলকাতার বাইরে গেলে প্লিজ ইন্টিমেট মি। আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, লিখে নিন। অভিষিক্তা অ্যাপার্টমেন্টের বৈঠক সারার ঠিক 3 দিন বাদে রাজ তিওয়ারি ওরফে জুটা এয়ারপোর্ট এলাকা থেকে হাতে নাতে ধরা পড়ল। শুনলাম বছর 30-এর চৌখস চেহারার সুদর্শন যুবক। সন্তোষকে টোপ হিসেবে লালবাজার পুলিশ ব্যবহার করেছিল। হাতে একটা গোলাপি পাথর আর সেই ব্যাগটা নিয়ে একটা রেস্টুরেন্টের গেটে সন্তোষ দাঁড়িয়েছিল। জুটা রেস্টুরেন্টের ভেতরে যেতে চায়নি, সিসিটিভি ক্যামেরা আসতে চায় না বলে। সে একটা বাইকে চড়ে এসেছিল, পিছনে বসা। নকল স্টোনটা হাতে পাওয়া মাত্রই চারপাশ থেকে পুলিশ এসে ওকে ঘিরে ধরে। জুটা সাথে সাথে পিস্তল বের করে এলো পাথারি ফায়ার করতে থাকে, আর সন্তোষ কোনোভাবে পালিয়ে তখন একটা দেওয়ালের আড়ালে গিয়ে নিজেকে রক্ষা করে। কয়েক রাউন্ড গোলাগুলি বিনিময়ের পর জুটার কাঁধে গুলি লাগে। বাইক নিয়ে ছুটে পালাতে গিয়ে ও বাইক থেকে পড়ে যায়। পুলিশের গুলিতে বাইকের চালক ততক্ষণে ধরাশায়ী। লালবাজারের টিম দৌড়ে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে বিদ্যুৎ গতিতে জুটার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। খবরটা পেরুকে রাজদীপ বোস মোবাইলে জানাতেই পেরু আমাকে 2 হাতে ধরে নিয়ে ওয়ালস ড্যান্স শুরু করে দিল। আমাদের নিউ আলিপুরের ভাড়ার ফ্ল্যাট বাড়িতে দূরে কোথাও থেকে মাইকের একটা ভাসান গীতের আওয়াজ ভেসে আসছিল। আমরা তার তালে তালে নাচা শুরু করে দিলাম। উফ, হেভি আনন্দ হচ্ছে পেরু। মার্ডার মিস্ট্রিটা রিয়েলি সলভ করে ফেললাম। 30 কোটির হিরে উদ্ধার, জাস্ট ঐতিহাসিক মুহূর্ত, কি বলো? এর আধ ঘন্টা পর অদিতি দেবীর ফোন এলো। ইনভেস্টিগেশনের বাকি ফিসটা দেওয়ার জন্য উনি চেক কেটে নিজেই আমাদের বাড়ির উদ্দেশ্যে আসছেন, আজ প্রথমবার। পেরু এরপর ফোন করে আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সির কর্ণধার রিটায়ার্ড ডিআইজি অনিকেত ঘোষালকে কেসটা সাফল্যের ব্যাপারে জানালো। তারপর ফোনটাকে স্পিকারে অন করে আমাকেও ঘোষালবাবুর সাথে পরিচয় করিয়ে দিতে দিতে বলল, অনিকেত দা, ইনি উপেন কৃষ্ণদে, আমার অ্যাসিস্ট্যান্ট। অত্যন্ত ক্ষুরধার মস্তিষ্ক, অসম্ভব প্রখর স্মৃতিশক্তি। কথাটা বলেই আমার দিকে তাকিয়ে একটা চোখ মারল পেরু। ব্রিলিয়ান্ট মাই ব্রাদার্স, এই কেসটা যে এত বড় কেস হয়ে যাবে, বাপরে বাপ, আমি কল্পনাও করতে পারিনি। পিঙ্ক ডায়মন্ড ইন ইন্ডিয়া, ওরে বাবা, কালকেই খবরে হেডলাইন হলে আশ্চর্য হব না। লেটস সেলিব্রেট। তোমরা কিছু প্ল্যান করেছো নাকি? না না, তেমন কিছু প্ল্যান নেই। আগে কটা দিন একটু রেস্ট নেব। নো রেস্ট, গেট রেডি, যাও ঘুরে এসো। সিমলা যাবে, টিকিট করে দেবো। অনিকেত বাবু বলে উঠলেন। আবার সিমলা কেন? সে তো অনেক খরচের ধাক্কা গো। আরে দোষ, তোমরা আমার এজেন্সির নাম কোথায় পৌঁছে দিয়েছো আর তুমি রিয়েলাইজ করেছো? আমি তোমাকে সিমলার বোথ সাইড টিকিট কেটে পাঠাচ্ছি। আপাতত এই ট্রেনেই যাও, এয়ারবাসের বাজেট নেই বাবা। আজকের গল্প এখানেই শেষ। লেখক ঋক প্রসাদ বিশ্বাসের কলমে পেরু উপেন্দা সিরিজের গল্প অভিষিক্তা রহস্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। এই সিরিজের অন্যান্য গল্পগুলো যেগুলো আমাদের চ্যানেলে অলরেডি এসে গেছে, যারা শোনোনি তাদের জন্য তৈরি হচ্ছে প্লেলিস্ট। কমেন্ট বক্সে সেই প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। অবশ্যই জানিও কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে। সবাই ভালো থেকো। আজকের মতো নমস্কার।